তো আজকে আমাদের আলোচনার বিষয় জিওমরফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তো এটা আমাদের সিলেবাসে ডাইরেক্ট না থাকলেও আমরা সিলেবাসে ফোল্ড, ফল্ট, তারপরে আর্থকোয়েক, অগ্ন্যুৎপাত এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সুতরাং এইগুলো কিন্তু এই জিওমরফিক প্রসেসেরই অন্তর্গত। সুতরাং এইটা আমাদের ভালো করে জানতে হবে। জিওমরফিক প্রসেসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, খুঁটিনাটি বিষয়গুলো আমাদের ভালো করে জানতে হবে। তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তো প্রথমত জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? সাধারণভাবে বলা যেতে পারে যে যে সমস্ত ভৌত রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ ভূমিরূপের যে বহিরাঙ্গ সেটার পরিবর্তন ঘটাচ্ছে সেগুলোকেই একসাথে আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস বলতে পারি। A geomorphic process is a force that is applied to component of the earth and bring changes in the configuration অব দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের বহিরঙ্গেরই কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো ঘটাচ্ছে এবং এটা এন্ড্রোজেনেটিক ফোর্সের মাধ্যমে এক্সোজেনেটিক ফোর্সের মাধ্যমে কিন্তু এই প্রসেসগুলো সম্পাদিত হয়, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। এবং বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন এজেন্টগুলো রয়েছে, যেমন রানিং ওয়াটার, গ্লাসিয়ার, উইন্ড, ওয়েভ, ওশিয়ান কারেন্ট, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমেও কিন্তু তোমার এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল রয়েছে, বিশেষ করে বহির্জাত প্রক্রিয়াগুলো। তো প্রথমত আমরা এই যে জিওমরফিক প্রসেস ইনফ্লুয়েন্সিং লিথোস্ফিয়ার অর্থাৎ শিলামণ্ডলের উপর প্রভাব বিস্তারকারী যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো রয়েছে, এই প্রক্রিয়াগুলোকে প্রথমে আমরা ভাগ করব। আমরা দেখতে পাচ্ছি প্রধান তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল প্রসেস, টেরিস্ট্রিয়াল প্রসেস রয়েছে একটা। তারপরে যেটা রয়েছে, টেরিস্ট্রিয়াল বলতে পার্থিব প্রক্রিয়াটাকে বোঝাচ্ছে। এক্সট্রা টেরিস্ট্রিয়াল প্রসেস বলতে অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়াটাকে বোঝাচ্ছে। এবং অ্যানথ্রোপোজেনিয়াস জিওমরফিক প্রসেস বলতে মনুষ্য সৃষ্ট বা মানবিক প্রক্রিয়াটাকে বোঝাচ্ছে। টেরিস্ট্রিয়াল প্রসেস বা পার্থিব প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে তোমার পৃথিবীর বিভিন্ন ভূ অভ্যন্তরে এবং ভূপৃষ্ঠের বাইরে যে প্রক্রিয়াগুলো সম্পাদিত হয় সেটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া। আর এক্সট্রা টেরিস্ট্রিয়াল বলতে মহাজাগতিক যে প্রক্রিয়াগুলো, যেটা মূলত ধরো মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ডের আঘাতে ভূপৃষ্ঠের কোথাও একটা গভীর খাদ বা গর্ত সৃষ্টি হলো, ভূমিরূপের পরিবর্তন হলো, এরকমটা হলে পরে সেটাকে আমরা এক্সট্রা টেরিস্ট্রিয়াল প্রসেস আমরা বলতে পারি। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের মেটিওর ক্রাটার বলে একটা সুবিশাল গর্ত সৃষ্টি হয়েছিল, এরকম একটা উল্কা পিণ্ডের আঘাতের ফলে, উল্কাপাতের ফলে এরকম একটা গর্ত, গভীর গর্ত সৃষ্টি হয়েছিল, যেটা প্রায় 1200 মিটার প্রশস্ত যে গর্তটা, এবং যেটা 570 মিটার গভীর বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে অ্যানথ্রোপোজেনিয়াস জিওমরফিক প্রসেস, অর্থাৎ মনুষ্য সৃষ্ট বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে, অর্থাৎ মানুষের দ্বারা বিভিন্ন প্রক্রিয়াগুলো হয়। যেমন মানুষ বিভিন্ন খনি খননের মাধ্যমে, নদীতে বাঁধ দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়াগুলো ত্বরান্বিত করে। তারপরে বিভিন্ন যে মৃদভেদী যে সমস্ত প্রাণী উদ্ভিদগুলো রয়েছে, কেঁচো, উইপোকা, তারপরে প্রেরি কুকুর, এই সমস্ত ইঁদুর, তারপরে এগুলো যে মাটি খুঁড়ে বসবাস করে, তাদের মাধ্যমে কিন্তু ভূমিরূপের একটা পরিবর্তন সাধন ঘটে। তো এবারে আমরা যে টেরিস্ট্রিয়াল প্রসেস বা পার্থিব প্রক্রিয়া বললাম, এই পার্থিব প্রক্রিয়াটা যেটাকে বলা হচ্ছে যে বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠ, ভূ অভ্যন্তর এবং পৃথিবীর যে বায়ুমণ্ডল, এই বিভিন্ন জায়গাতেই যে সমস্ত প্রক্রিয়াগুলো সৃষ্ট হয় এবং ক্রিয়াশীল হয়, সেটাকে আমরা বলছি টেরিস্ট্রিয়াল প্রসেস বা পার্থিব প্রক্রিয়া। আর এই পার্থিব প্রক্রিয়াটাকে প্রধান দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস এবং একটা হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া, এবং একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার আবার দুটো ভাগ রয়েছে। একটা স্লো মুভমেন্টে হয়, অর্থাৎ ধীর আলোড়নের মাধ্যমে হয়, যেটার মাধ্যমে ভূপৃষ্ঠের ভূমিরূপের একটা বিপর্যয় ঘটে। তো তার জন্য এটাকে বলা হচ্ছে ডায়াস্ট্রোফিজম বা ভূ বিপর্যয় বলা হচ্ছে। আর সাডেন মুভমেন্ট, যেটা ভূমিকম্প, অগ্ন্যুৎপাতের মাধ্যমে হয়। তো প্রথমত আমরা এই যে এন্ডোজেনেটিক ফোর্স বা অন্তর্জাত প্রক্রিয়া যেটা আমরা দেখলাম, এই অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এন্ডোজেনেটিক ফোর্স বা অন্তর্জাত প্রক্রিয়া যেটা, এটা হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে সৃষ্টি হবে, অর্থাৎ ভূ অভ্যন্তরে সৃষ্টি হবে, এবং যেটার মেইন যে মানে ফোর্সটা বা শক্তির উৎসটা হচ্ছে পরিচলন স্রোত, গুরুমণ্ডলের
এই তো তো আজকে তো আমরা জিওমরফিক প্রসেস নিয়ে আলোচনা করছিলাম। আমি সংক্ষেপে আরেকবার বিষয়গুলো বলে দিই। জিওমরফিক প্রসেস যেগুলো রয়েছে, জিওমরফিক প্রসেসটাকে তিনটে ভাগে ভাগ করা হয়: টেরেস্ট্রিয়াল প্রসেস, এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রসেস, অ্যানথ্রোপোজেনিয়াস জিওমরফিক প্রসেস। টেরেস্ট্রিয়াল প্রসেসটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা এন্ডোজেনেটিক প্রসেস এবং এক্সোজেনেটিক, অর্থাৎ অন্তর্জাত এবং বহির্জাত। অন্তর্জাতটাকে দুটো ভাগে ভাগ করা যায়, স্লো মুভমেন্ট অর ডায়াস্ট্রোফিজম, ধীর গতি আলোড়ন যেটা রয়েছে সেটাকে আমরা ডায়াস্ট্রোফিজম বা ভূবিপর্যয় বলি, এবং আরেকটা যেটা রয়েছে আকস্মিক আলোড়ন, যেটা ভূমিকম্প বা অগ্নুৎপাত এগুলোর মাধ্যমে হয়। তো স্লো মুভমেন্ট বা ডায়াস্ট্রোফিজম ব্যাপারটাকে তিনটে ভাগে ভাগ করা যায়: টেকটনিক মুভমেন্ট, ভূগাঠনিক আলোড়ন, আইসোস্ট্যাটিক বা সমস্থিতিক, এবং একটা হচ্ছে ইউস্ট্যাটিক চেঞ্জ বা সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন। তো টেকটনিক মুভমেন্টটাকে ভাগে, হ্যাঁ বলো। বলছি শেয়ার করো। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা আরেকবার বলো, দেখতে পাচ্ছ কিনা সবাই? হ্যাঁ ঠিক দেখা যাচ্ছে এবার। আচ্ছা ঠিক আছে। তো স্লো মুভমেন্ট অর ডায়াস্ট্রোফিজম যে বিষয়টা রয়েছে সেটাকে তিনটে ভাগে ভাগ করছি আমরা: টেকটনিক, আইসোস্ট্যাটিক, ইউস্ট্যাটিক। তো এই টেকটনিক মুভমেন্ট বা ভূগাঠনিক যে বিপর্যয় সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়: এপিরোজেনিক আর ভার্টিক্যাল। এটাকে ভার্টিক্যাল মুভমেন্ট বলা হচ্ছে, এবং অরোজেনিকটাকে হরিজন্টাল মুভমেন্ট বলা হচ্ছে। তো এখানে আমরা বিভিন্ন অর্ডারের ল্যান্ডফর্ম গুলো দেখেছিলাম। ফার্স্ট অর্ডারের ল্যান্ডফর্ম গুলোর মধ্যে কন্টিনেন্ট, ওসিয়ান, প্লেট রয়েছে। সেকেন্ড অর্ডারের ল্যান্ডফর্ম গুলোর মধ্যে মাউন্টেন, প্লেটো, প্লেন, স্কার্প এগুলো রয়েছে। থার্ড অর্ডারের ল্যান্ডফর্ম গুলোর মধ্যে আগ্নেয়গিরি এগুলো রয়েছে। ফোর্থ টু 10th অর্ডার এগুলোর মধ্যে র্যাফাইন, ডেল্টা, হ্যাঙ্গিং ভ্যালি এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো টেরেস্ট্রিয়াল প্রসেস গুলোকে এন্ডোজেনেটিক, এক্সোজেনেটিক মেইনলি দুটো ভাগে ভাগ করা যায়। গ্রিক ওয়ার্ড, দুটো ওয়ার্ড থেকে এসেছে, এন্ডন আর জেনেসিস। এন্ডন এবং জেনেসিস এই দুটো কথা থেকে এসেছে। এখানে এন্ডোজেনেটিক যে ফোর্স বা অন্তর্জাত, এন্ডন কথার অর্থ হচ্ছে ভিতরে তৈরি বা অভ্যন্তরে তৈরি, এরকম একটা কথা। তো এন্ডোজেনেটিক ফোর্সটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে: একটা হচ্ছে স্লো মুভমেন্ট, একটা হচ্ছে সাডেন মুভমেন্ট। স্লো মুভমেন্টটাকে ডায়াস্ট্রোফিজম বলা হয়। স্লো মুভমেন্টের মধ্যে আবার এপিরোজেনিক, ওরোজেনিক ব্যাপারটা রয়েছে, মণিভাবক, গিরিজনী। এই দুটো আলোড়নকে একসাথে টেকটনিক মুভমেন্ট বলা হয়। তো প্রথমে আমরা এপিরোজেনিক মুভমেন্টে আলোচনা করবো। এটা মুভমেন্ট বলা হচ্ছে কারণ পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ বরাবর কিন্তু এটা ক্রিয়াশীল হয়। এটাকে আবার আপওয়ার্ড মুভমেন্ট এবং এটা লোয়ার্ড মুভমেন্ট এরকম দুটো ভাগে এটাকে ভাগ করা যেতে পারে, অর্থাৎ ঊর্ধ্বমুখী আলোড়ন এবং আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দুটো ভাগে ভাগ করা যেতে পারে। তো এটা পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ বরাবর ক্রিয়াশীল হচ্ছে। তো এই যে এপিরোজেনিক মুভমেন্ট, এপিরোজেনিক কথাটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা এপিরোস এবং একটা হচ্ছে জেনেসিস। এপিরোস এবং একটা হচ্ছে জেনেসিস। এপিরোস কথার অর্থ হচ্ছে তোমার মহাদেশ, এবং জেনেসিস কথার অর্থ হচ্ছে সৃষ্টি বা গঠন, অর্থাৎ যে আলোড়নের ফলে মহাদেশ সৃষ্টি হয় সেটাই হচ্ছে মহিভাবক আলোড়ন। মহি মানে মহাদেশ। তো এই এপিরোজেনিক, ওরোজেনিক যে ব্যাপারগুলো, যেটাকে আমরা স্লো মুভমেন্ট বলছি, তো স্লো মুভমেন্ট গুলোকে আমরা ডায়াস্ট্রোফিজম আখ্যা দিতে পারি। তো ডায়াস্ট্রোফিজম কাকে বলা হচ্ছে? ভূগাঠনিক বিপর্যয় এগুলোর মাধ্যমে কিন্তু একটা ব্যাপক এলাকা জুড়ে একটা আলোড়ন সংঘটিত হয়, যেটার প্রক্রিয়ার ফল হচ্ছে অত্যন্ত ব্যাপক, তার জন্য এটাকে ডায়াস্ট্রোফিজম বলা হচ্ছে। এবারে আমরা এপিরোজেনিক ব্যাপারটা তো বুঝলাম, এবারে আমরা ওরোজেনিক যে ব্যাপারটা রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করবো। এটাকে হরাইজন্টাল মুভমেন্ট বলা হয়, কারণ এটা পৃথিবীর যে স্পর্শক বা ট্যানজেন্ট, সেই ট্যানজেন্ট বরাবর এটা ক্রিয়াশীল হয়। তাহলে ট্যানজেন্ট ব্যাপারটা কি? ট্যানজেন্ট হচ্ছে এমন একটা সরল রেখা যেটা পৃথিবী পৃষ্ঠকে একটা বিন্দুতে স্পর্শ করে, সেটাই হচ্ছে ট্যানজেন্ট। দেখতে পাচ্ছ এখানে ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট বরাবর যেটা ক্রিয়া করে সেটাই হচ্ছে তোমার ট্যানজেন্ট বরাবর যে ক্রিয়া করে যে মানে আলোড়নটা, সেটাকেই আমরা কিন্তু গিরিজনী আলোড়ন বলছি। এই ট্যানজেন্ট বরাবর গিরিজনী আলোড়ন হয়, এর ফলে কিন্তু বিভিন্ন ভাস্কে, শিলাস্তরে, ভঙ্গিল পর্বত এগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন আমরা একটু এই তোমার গিরিজনী আলোড়ন বা
ওরোজেনিক আলোড়ন যেটা রয়েছে, অর্থাৎ হরাইজন্টাল যে মুভমেন্ট যে ব্যাপারটা রয়েছে, এই মুভমেন্ট একটু দেখার চেষ্টা করব। দুটো শব্দ থেকে এসেছে গ্রিক ওয়ার্ড, একটা ওরোস এবং একটা হচ্ছে জেনেসিস। ওরোস কথার অর্থ কি? ওরোস কথার অর্থ হচ্ছে তোমার পর্বত, এবং জেনেসিস কথার অর্থ কি? উৎপত্তি। অর্থাৎ যে আলোড়নের মাধ্যমে পর্বতের সৃষ্টি হয় সেটাকে আমরা ওরোজেনিক মুভমেন্ট বলে চিহ্নিতকরণ করতে পারি। তো এটার এই আলোড়নটাকে দুটো বলে বা ফোর্সে ভাগ করা যেতে পারে, একটা কম্প্রেশন, একটা হচ্ছে টেনশন। কম্প্রেশন বলতে বোঝাচ্ছে সংনমন। এই অনুভূমিক আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কোথাও প্রচন্ড চাপ পড়ে যে সংনমন সৃষ্টি হয়, সেটার ফলে দেখা যায় কোথাও কুঁচকে যায় অর্থাৎ সংকোচন বা কন্ট্রাকশন হয়, আবার কোথাও স্ট্রেস বা পীড়ন ঘটে, কিন্তু বিভিন্ন মানে আলোড়ন গুলো তৈরি হয়। তারপরে যেটা রয়েছে টেনশনাল ফোর্স, অর্থাৎ টানজনিত একটা শক্তি তৈরি হয় অনুভূমিক আলোড়নের ফলে। কোথাও শিলাস্তরের প্রচন্ড টান সৃষ্টি হয় এবং তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে চ্যুতি, সন্ধি এগুলো সৃষ্টি হতে পারে। তাহলে টেনশনের ফলে মূলত টেনশন বা টানের ফলে মূলত ফল্টের সৃষ্টি হয়, আর কম্প্রেশনের ফলে মূলত বিভিন্ন ভাঁজের সৃষ্টি হয়, ভাঁজকে বিভিন্ন ভঙ্গির পর্বতগুলো সৃষ্টি হয়। আইসোস্ট্যাটিক মুভমেন্ট, তো আইসোস্ট্যাসিস চ্যাপ্টার রয়েছে, তখন আমরা বিস্তারিত জানবো। ইউস্ট্যাটিক মুভমেন্ট একটু বলে দিই। ইউস্ট্যাটিক মুভমেন্ট হচ্ছে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন। বিভিন্ন কারণে যদি আমরা দেখি যে ওসিয়ান বেসিন বা সমুদ্র বক্ষের যে জলধারণ ক্ষমতা সেটা হ্রাস বৃদ্ধি ঘটে, এটাকে আমরা ইউস্টাচি বা সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন এটাকে আমরা বলছি। বিভিন্ন ভাবে কিন্তু সমুদ্র পৃষ্ঠের জলের একটা পরিবর্তন হতে পারে। যেমন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন হিমবাহগুলো গলতে শুরু করলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়। আবার প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি তখন হয়, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে দুটো পাত যখন পরস্পরের মুখোমুখি আসে তখন মাঝখানের যে সমুদ্র বক্ষ সেটা ধীরে ধীরে সংকুচিত হয়। এর ফলে সমুদ্রের জল ধারণ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়, যার ফলে সমুদ্রের যে সি লেভেল সেটা ধীরে ধীরে উঁচু হয়ে যায়। আবার যখন দেখা যায় যে দুটো ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারির ক্ষেত্রে বা প্রতিসারী পাত সীমানার ক্ষেত্রে দেখা যায় দুটো প্লেট যখন পরস্পরের বিপরীতে সরে যায়, মাঝখানের যে সমুদ্র বক্ষ সেটা অনেকটা উন্মুক্ত হয়ে যায়, তার ফলে দেখা যায় সমুদ্রের জল ধারণ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। এরকম ইউস্ট্যাটিক কিছু পরিবর্তন ঘটে। তো এবারে আমরা আর দুটো যে ফোর্স আমরা দেখতে পাচ্ছি এখানে, টেনশনাল ফোর্স, স্ট্রেস, এই দুটো আগেও আলোচনা করেছি। আর একটু তোমাদের বলে দিই যে টেনশনাল ফোর্স বা টান যেটা হয়, টান যেটা হয় অনুভূমিক আলোড়নের ফলে কোথাও কোথাও শিলাস্তরের প্রচন্ড টানের সৃষ্টি হয়, যেখানে শিলাস্তরের একটা সম্প্রসারণ ঘটে। একটা জিনিস মনে রাখবে যে টানের ফলে বা টেনশনের ফলে কিন্তু শিলাস্তরের একটা এক্সটেনশন বা সম্প্রসারণ ঘটতে পারে। তো এই যে টান বা টেনশনাল ফোর্স, এটার মাধ্যমে কিন্তু কোথাও চ্যুতি সৃষ্টি হতে পারে, কোথাও জয়েন্ট সৃষ্টি হতে পারে, এটা হতে পারে। তারপরে যেটা রয়েছে তোমার এই যে স্ট্রেস, স্ট্রেস কথার অর্থ হচ্ছে পীড়ন, বা স্ট্রেস আরেকটা বাংলা রয়েছে সেটা হচ্ছে নিষ্পেষণ। পীড়ন বা নিষ্পেষণ, এটা হচ্ছে নিষ্পেষণ ব্যাপারটা কি, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত যে চাপ, অর্থাৎ সেই যে বল সেটার সেই বলের মাধ্যমে যে সংকোচনটা ঘটে সেটাকে আমরা কিন্তু নিষ্পেষণ বা আমরা সেটাকে আমরা স্ট্রেস বলতে পারি। অর্থাৎ কোনো পদার্থের নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে চাপ অথবা বলের মাধ্যমে যে সংকোচনটা ঘটে সেটাকে আমরা কিন্তু স্ট্রেস বা নিষ্পেষণ বা পীড়ন বলে চিহ্নিতকরণ করে থাকি। এই স্ট্রেস বা চাপ বা পীড়ন বা নিষ্পেষণ, এইটার বিভিন্ন ইউনিট গুলো রয়েছে। এটার বিভিন্ন ইউনিট গুলো রয়েছে। দেখো এসআই পদ্ধতিতে যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রতি স্কোয়ার মিটারে নিউটন হিসাবে প্রকাশ করা হয়, নিউটন পার স্কোয়ার মিটার। আর সিজিএস পদ্ধতিতে যদি আমরা দেখি ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার। তো এটার সূত্রটা হচ্ছে এইটা, স্ট্রেসের যে সূত্রটা এখানে ঠিকঠাক লেখা হয়নি, এখানে সূত্রটা মানে এস ইকুয়াল টু এইটা হবে, এস ইকুয়াল টু আর বাই এ। এস মানে চাপ, আর মানে রিটার্ডিং ফোর্স মানে অভ্যন্তরীণ যে রিটার্ডিং ফোর্স, আর এ মানে হচ্ছে মানে শিলা বিকৃতির যে এরিয়াটা আর কি, সেটা কি বোঝাচ্ছে, এরিয়াটা বোঝাচ্ছে। এবারে আমরা গিরিজনী মহিভাবক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম। একটা স্পর্শক বরাবর ঘটে, একটা ব্যাসার্ধ বরাবর ঘটে, দুটো বিষয় আমরা দেখলাম। এটা টান বা টেনশনাল ফোর্স এখানে দেখানো হয়েছে বিষয়টা। আচ্ছা, এক্সোজেনেটিক এন্ডোজেনেটিক সমস্ত বিষয়গুলো আলোচনা এন্ডোজেনেটিক বিষয়টা এতক্ষণ আলোচনা করলাম। এবারে আমরা এক্সোজেনেটিক বিষয়টা আলোচনা করব। সবাই আরেকবার একটু রেসপন্স করো, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, তাহলে কন্টিনিউ করব। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবারে দেখো আমরা এক্সোজেনেটিক বিষয়গুলো একদমই সহজ, তবুও একবার আলোচনা করে দিচ্ছি। আর এটার মধ্যে থেকে অনেক কোশ্চেনও হয়, তো তার জন্য ভাঁজচ্যুতি তো পড়াবোই, তো তার আগে বিষয়টা আলোচনা করলে তোমাদের ক্লিয়ার হবে, বুঝতে সুবিধা হবে বিষয়গুলো। তো তারপরে দেখো এক্সোজেনেটিক যে প্রসেস,
অর্থাৎ বহির্জাত শক্তি। বহির্জাত শক্তি কেন বলা হচ্ছে? এক্সো কথার অর্থ হচ্ছে বাইরে, অর্থাৎ বাইরে, ভূপৃষ্ঠের বাইরে যেটা সংগঠিত হয় সেটাই হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস। তো চেম্বারলিন এবং স্যালিসবেরি তারা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেছেন। আচ্ছা, গ্রেডেশন মানে হচ্ছে পর্যায়ন, ওই বিষয়টায় পরে যাব। প্রথমত আমরা এই যে এক্সোজেনেটিক প্রসেস বা বহির্জাত শক্তি, বহির্জাত শক্তি কিন্তু মানে দুই ভাবে হয়, একটা হচ্ছে ক্ষয়, একটা সঞ্চয়। তো ডিগ্রেডেশন একটা প্রক্রিয়া রয়েছে, অবরোহণ। অবরোহণ মানে হচ্ছে তোমার ডিগ্রেড কথা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার মানে নিচের দিকে নাম আস্তে আস্তে, মানে ক্ষয় পেতে পেতে যখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, ভূপৃষ্ঠের ভূমিভাগের উচ্চতা কমে যায়, উচ্চতা হ্রাস পেয়ে যায়, সেটাকে আমরা কিন্তু অবরোহণ বলছি বা ডিগ্রেডেশন প্রসেস বলছি। বিভিন্ন বহির্জাত শক্তির ফলে ভূপৃষ্ঠের কোনো ভূমিভাগের উচ্চতা হ্রাস পাওয়াটাকেই আমরা ডিগ্রেডেশন বলছি। বিভিন্ন নদী, বায়ু, হিমবাহ সমস্ত মাধ্যমে কিন্তু এই ক্ষয় প্রক্রিয়াটা হতে পারে। তো ডিগ্রেডেশনটা এই যে ওয়েদারিং, আবহবিকার, মাস ওয়েস্টিং, পুঞ্জ বিচরণ, তারপরে ইরোশন, ক্ষয়ীভবন, প্রত্যেকটা প্রক্রিয়া কিন্তু এর মধ্যে রয়েছে এবং এইগুলোকে একত্রে ওয়েদারিং প্লাস ম্যাস ওয়েস্টিং প্লাস ইরোশন একত্রে আমরা ডেনিডেশন বা নগ্নীভবন বলে চিন্তকরণ করে থাকি। তাহলে নগ্নীভবন ব্যাপারটা হচ্ছে কি, যেটা এগুলোর একটা সম্মিলিত ফল বলা যেতে পারে। মেরু বা মোটামুটি মরু অঞ্চলের তুলনায় দেখা যায় যে উষ্ণ আর্দ্র অঞ্চলগুলোতে এই ডেনুডেশন প্রক্রিয়াটা বেশি ক্রিয়াশীল হয়। তো যাই হোক, আমরা এই যে অবরোহণ প্রক্রিয়াটা দেখলাম, ডিগ্রেডেশন। তো ডিগ্রেডেশনের পরে আরেকটা রয়েছে অ্যাগ্রেডেশন প্রসেস। অ্যাগ্রেডেশন মানে হচ্ছে আরোহণ। তো ল্যাটিন একটা ওয়ার্ড অ্যাগ্রেড থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার অবশিষ্ট পদার্থ দ্বারা ক্ষয়পূরণ, এরকম একটা অর্থ আর কি। এখানে মূলত বিভিন্ন যে ক্ষয়কারী পদার্থগুলো সেটা ধীরে ধীরে কোন একটা স্থানে সঞ্চিত হয়ে ধীরে ধীরে উচ্চতা বাড়াচ্ছে। তো তার জন্য এটা বলা যেতে পারে একটা সঞ্চয়কারী একটা প্রক্রিয়া বলা যেতে পারে। তো এটাই হচ্ছে আরোহণ প্রক্রিয়া। যেমন নদীর কার্যাবলীতে প্লাবন ভূমি সৃষ্টি হচ্ছে, নদীর নিম্নভূমিতে বিভিন্ন প্লাবন ভূমি, নিম্ন গতিতে প্লাবন ভূমি সৃষ্টি হচ্ছে, সেটা এই ধরনের একটা বলা যেতে পারে একটা অ্যাগ্রেডেশন প্রসেস। তো যাই হোক, সমুদ্রপৃষ্ঠের এটা আবার কি আসলো, সমুদ্রপৃষ্ঠ বরাবর এই যে অ্যাগ্রেডেশন ডিগ্রেডেশন ব্যাপারটার মাধ্যমে ভূমিরূপের যে একটা সামঞ্জস্য বিধান ঘটে, সেটাকে আমরা কিন্তু মানে পর্যায়ন হিসাবে চিহ্নিতকরণ করা হয়। তো পর্যায়নের মাধ্যমে আরোহণ অবরোহণের যে মিলিত প্রক্রিয়া, এটার মাধ্যমে কিন্তু দেখা যায় যে ভূমিরূপ একটা মানে মোটামুটি একটা সামঞ্জস্য বিধান অবস্থায় পৌঁছায়। তো এখানে একটা শব্দ রয়েছে পর্যায়ন বলে। পর্যায়ন, এই যে গ্রেড শব্দটা থেকে গ্রেডেশন শব্দটা এসেছে। গ্রেড কথার অর্থ হচ্ছে তোমার পর্যায়। এখানে বিবর্তনে যে উদ্ভিদ ভূমিরূপের যে অবস্থা, সেটাকে আমরা পর্যায় বা গ্রেড বলে চিহ্নিতকরণ করতে পারি। এবং গ্রেড শব্দটা প্রথম ব্যবহার করেছেন জি.কে. গিলবার্ট 1876 সালে। কিন্তু এই পর্যায়ন ধারণাটা কিন্তু মোটামুটি চেম্বারলিন, স্যালিসবেরি তারাই মোটামুটি দিয়েছেন 1904-এ গ্রেডেশন শব্দটা বা পর্যায়ন শব্দটা। পর্যায়ন বলতে যেটা বোঝাচ্ছে মূলত তোমার অবরোহণ এবং আরোহণ করে যেহেতু পরিপূরক, এগুলোর মাধ্যমে যৌথভাবে যখন ভূমিভাগের পায়ে সঞ্চয়জাত পদার্থের বহন এবং যখন বিভিন্ন নিম্নভূমিতে এসে সঞ্চয় কাজ ঘটে এবং এর ফলে একটা ভূপৃষ্ঠের একটা কি হয়, একটা সমতলীকরণ সম্পন্ন হয়, সেটা কি পর্যায়ন বা এই গ্রেডেশন নামে চিহ্নিতকরণ করতে পারি। তো যাই হোক, এটা একটু ডিটেলস বলতে গেলে বলা যেতে পারে যে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কোনো উঁচু ভূমিভাগে গর্ত, খাস, অসংখ্য খাদ সৃষ্টি হতে পারে। যেমন এগুলোর মাধ্যমে যেমন উচ্চতা কমে যায় ধীরে ধীরে, একইভাবে ক্ষয়জাত পদার্থগুলো এই সমস্ত নিচু অংশ বা আশেপাশে কোনো অবনমিত স্থানে কিন্তু সঞ্চিত হয়ে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সেখানকার উচ্চতাটা ধীরে ধীরে বাড়াচ্ছে। একইভাবে দুটো প্রক্রিয়া চলতে চলতে একটা সমতলে উপনীত হচ্ছে, এটাকে আমরা গ্রেডেশন বলতে পারি। এখানে দেখো কমন লেভেল বলে একটা বিষয় রয়েছে। কমন লেভেল, এটা মূলত চেম্বারলিন এবং স্যালিসবেরি কমন লেভেল বলে চিহ্নিতকরণ করেছেন। এটা মূলত একটা ক্ষয়ের শেষ সীমা, সমুদ্রপৃষ্ঠ বরাবর পর্যায়নের মাধ্যমে যখন গ্রেডেশনের মাধ্যমে যখন একটা ক্ষয়ের শেষ সীমায় উপনীত হয় কোন একটা ভূমিভাগ, সেটাকে আমরা কমন লেভেল বলছি। এবং এটা কমন লেভেলটাই বেস লেভেল অফ ইরোশন বলা হয়। এই বেস ইরোশন বা ক্ষয়ের শেষ সীমা, এটার ধারণার প্রবর্তক হচ্ছেন জে.ডব্লিউ. পাওয়েল 1875-এ। এইটা এই ধারণাটা মূলত তারা দিয়েছিলেন। জে.ডব্লিউ. পাওয়েল বেস লেভেল অফ ইরোশনের ধারণা দিয়েছেন এবং কমন লেভেলের ধারণা দিয়েছেন চেম্বারলিন এবং মোল্টন।
অ্যাগ্রেডেশন ডিগ্রেডেশন বিষয়গুলো আমরা দেখে নিলাম। তো এই বহির্জাত প্রক্রিয়াগুলো মূলত আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, সঞ্চয়ন সমস্ত কিছুর মাধ্যমে। তো এগুলোই কিন্তু অ্যাগ্রেডেশন ডিগ্রেডেশন এর এগুলোই ফল আর কি। তো আবহবিকারটা পরে আমরা বিস্তারিত আলোচনা করব। যান্ত্রিক রাসায়নিক বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, পুঞ্জ বিচরণ বা মাস ওয়াস্টিং এরও বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, পরে আমরা এগুলো আলোচনা করব। ক্ষয়ীভবন, ইরেশন, সঞ্চয়ন এগুলো তো আলাদা আলাদা আলোচনা রয়েছে। বাতাসের ক্ষয়কার্য, সঞ্চয় কার্য, হিমবাহ সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা আমাদের সিলেবাসে রয়েছে, তখন আমরা ডিটেইলস তখন আমরা আলোচনা করব। আচ্ছা, যেটুকু পড়ালাম সবাই একটু বুঝতে পারলে একটুখানি আমাকে জানাবে, তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। স্যার পর্যায়নটা কি একবার বলে দিলে ভালো হতো। পর্যায়নটা হচ্ছে তোমার এই যে ডিগ্রেডেশন আর অ্যাগ্রেডেশন মাধ্যমে শিলাস্তর বা ভূমিভাগে একটা মানে সামঞ্জস্য অবস্থায় আসা, অর্থাৎ একটা যেমন ক্ষয়ের ফলে উঁচু ভূমি নিম্ন ভূমিতে পরিণত হচ্ছে, আবার ওই ক্ষয়িত পদার্থগুলো মানে ভূমির ঢাল বরাবর একটা নিচু জায়গাতে গিয়ে সঞ্চিত হচ্ছে। এবার দেখা যাচ্ছে কোথাও ক্ষয় হচ্ছে, কোথাও সঞ্চয় হচ্ছে, এবং এই ক্ষয় আর সঞ্চয়ের ফলে একটা বিষয় হয় যে একে অপরের পরিপূরক, কিন্তু অ্যাগ্রেডেশন ডিগ্রেডেশন একে অপরের পরিপূরক। এই ক্ষয় আর সঞ্চয়ের ফলে ভূমিরূপের কিন্তু একটা সমতলীকরণে ঘটে বা বেস লেভেলে চলে যায় ভূমিরূপটা বা ভূভাগটা। তো এখানে এই বেস লেভেলে ধীরে ধীরে যখন চলে তখন কিন্তু উঁচু নিচু জায়গাটা আর উঁচু নিচু থাকে না, তখন ভূমিভাগটা একটা মসৃণতা লাভ করে এবং সবশেষে একটা সমতল ভূমিতে একটা প্লেন সারফেসে উপনীত হয়, যেটা আমরা বিভিন্ন ক্ষয়চক্র পড়তে গিয়ে আমরা পড়েছি। ডেভিসের পেঙ্কের ক্ষয়চক্র যেগুলো আমরা পড়েছি, এলসিকিং এর ক্ষয়চক্রগুলো পড়েছি, তো সেগুলোতে আমরা কিন্তু বিষয়টা দেখি যে একটা বেস লেভেলে চলে আসে, উঁচু নিচু জায়গাগুলো আর উঁচু নিচু থাকে না, তখন একটা বেস লেভেলে বন্ধুরতার হ্রাস পায়, উঁচু জায়গা থেকে নিচু জায়গা ভরাট হয়ে যায়, এই বিষয়গুলো আস্তে আস্তে ঘটে। তো এটাকেই আমরা মূলত পর্যায়ন বলে থাকি। পর্যায়ন ব্যাপারটা তোমার স্যালিসবেরি আর হচ্ছে তোমার চেম্বারলিন, এরা দুজনেই এই ধারণাটার কনসেপ্টটা দিয়েছিলেন 94-এ। আচ্ছা, পর্যায় থেকে পর্যায়ন ব্যাপারটা এসেছে। গ্রেডটা শব্দটা ব্যবহার করলেন জি.কে. গিলবার্ট 1876 সালে। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলো, তাহলে না হলে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ প্রশ্নটা? দেখো শেয়ার করেছি। হ্যাঁ, তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখো, বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি সর্বাধিক ক্রিয়াশীল হয়। অ্যান্সার বলার চেষ্টা করো সকলে। ভূপৃষ্ঠের উপরিভাগে। ভূপৃষ্ঠের উপরিভাগে। অপশন ডি, ভূপৃষ্ঠের উপরিভাগে। একদম সঠিক উত্তর বলেছে, ভূপৃষ্ঠের উপরিভাগে, অপশন বি। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাব। বিকল্পগুলির মধ্যে কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা গ্রহণ করে? নদী, বৃষ্টিপাত, হিমবাহ, বায়ুপ্রবাহ। নদী। একদম সঠিক উত্তর, নদী। একদম সঠিক উত্তর। বহির্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে নদী হচ্ছে সর্বাধিক শক্তিশালী। তো তারপরে যেটা হচ্ছে মাউন্টেন বিল্ডিং ফোর্স, অর্থাৎ পর্বত সৃষ্টির বল বা শক্তি, এইটার নামে গিরিজনী আলোড়ন। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। গিরি মানে হচ্ছে পর্বত, অপশন হবে গিরিজনী আলোড়ন। তারপরে যেটা রয়েছে দেখো, ভূ অভ্যন্তরীণ বলের সাপেক্ষে বিকল্পগুলির মধ্যে কোন ধারণাটি সঠিক? এটা ধীর এবং দ্রুত গতিতে কাজ করে, এখানে শক্তি নির্গমন ঘটে না, কোনটা হতে পারে? প্রথমে এটি ধীর ও দ্রুত কাজ করে। একদম ভূ অভ্যন্তরীণ বলটা মূলত ধীর এবং মানে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সাডেন মুভমেন্ট, একটা তোমার স্লো মুভমেন্ট। আচ্ছা, ঠিক আছে। এবার আমি 5 নম্বরে চলে যাচ্ছি। বহির্জাত যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠস্থ ক্ষয়জাত পদার্থ সমূহ কোন নিচু অংশে সঞ্চিত হয়, বলো কোনটা হবে? আরোহণ। অপশন সি, একদম আরোহণ। আরোহণ। না, একদম উত্তর হবে আরোহণ। পুঞ্জ ক্ষয়টা কি বলতো? আবহবিকারের মাধ্যমে যে পদার্থগুলো পড়ে থাকে শিলার উপরে, সেগুলো ধীরে ধীরে ভূমির ঢাল বরাবর চলে যায়, সেটা হচ্ছে পুঞ্জ ক্ষয়। এখানে পুঞ্জ ক্ষয় ব্যাপারটা আসবে না, আরোহণ। যেহেতু সঞ্চিত কথা লেখা আছে, তো তার জন্য হচ্ছে, যদি বলা হতো যে ক্ষয়জাত যখন ভূমির ঢাল ধীরে ধীরে নিচে নামে, উপর থেকে নিচে নামে, তখন সেটা পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং হতো। তারপরে যেটা রয়েছে, কোন মাধ্যমে ভূমির ঢাল সুষম হয়? পর্যায়ন। একদম সঠিক উত্তর, গ্রেডেশন বা পর্যায়নের মাধ্যমে। এবার দেখো, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবনকে একত্রে কি বলা হয়?
এদের মধ্যে কোনোটাই নয় স্যার, নগ্নিভবন। একদম সঠিক উত্তর, অগ্নিভবন বা ডেনুডেশন উত্তর হবে, যেহেতু নাই তার জন্য এটাই হবে। 8 যেটা বলছে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ যেমন স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি বাঁধ, বদ্বীপ ইত্যাদি কোন ভূমিরূপ পদ্ধতির অন্তর্গত? অবরোহণ, আরোহণ। আরোহণ, আরোহণ। একদম এগুলো হচ্ছে আরোহণ। সবই যেহেতু সঞ্চয়জাত ভূমিরূপ তার জন্য অবশ্যই আরোহণ হবে। তারপরে যেটা রয়েছে কোন ভূমিরূপ প্রক্রিয়ার সঙ্গে ক্ষয় কথাটি সর্বাধিক সম্পর্কযুক্ত? ক্ষয় অবরোহণ। সর্বাধিক সম্পর্কযুক্ত। সঠিক উত্তর হবে অবরোহণ। অবরোহণ। একদম একদম। তারপরে দেখো, ভালো করে দেখো বিষয়টা। 1 নম্বরে বলছে নতুন ভূমিরূপ সৃষ্টি, 2 নম্বরে বলছে সমতলীকরণ, তারপরে বলছে আরোহণ, তারপরে অবরোহণ। এগুলোকে সাজাতে হবে ক্রমান্বয়ে। তাহলে প্রথমে স্যার অপশন ডি টা নতুন হবে। ভূমিরূপ সৃষ্টি হবে, প্রথমে এইটা হবে, তারপরে যেটা হয়, আচ্ছা ডি বলে, তারপরে 4 বললে, আচ্ছা অবরোহণ মানে হচ্ছে ক্ষয়, ঠিক, আরোহণ মানে সঞ্চয়। তাহলে 4 3 2 1 4 3 2 একদম সঠিক উত্তর বলেছো, অপশন ডি উত্তর হবে। তারপরে চলে যাচ্ছি, দেখো শিলা জ্যামিতিতে চূর্ণ বিচ্ছিন্ন বিয়োজিত হওয়ার প্রক্রিয়া কি বলা হয়? আবহবিকার। একদম সঠিক উত্তর, হ্যাঁ একদম সঠিক উত্তর। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? প্রথম বিবৃতিটা দেখো, অবরোহণ মানে কি নিচু স্তরের উচ্চতা বৃদ্ধি, অবরোহণ নিচু অপশন স্থানের সি। উচ্চতা বৃদ্ধি। অপশন সি। পর্যায়ন ভূমিরূপের সমতলীকরণ, ঠিক একদমই ঠিক, পর্যায়নটাই হচ্ছে ভূমিরূপের সমতলীকরণ, কারণ অবরোহণটা হচ্ছে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় অবরোহণের মাধ্যমে। অগ্নিভবন হচ্ছে শিলার বিচন্নিত হওয়াকে মানে আবহবিকার বলেন। অগ্নিভবন তো 3টের ফল, আরোহণটা উচ্চতা বৃদ্ধি পায়। তো যাই হোক, পর্যায়নটা ভূমিরূপের সমতলীকরণ। রাসায়নিক আবহবিকারের প্রাধান্য সর্বাধিক কোন জলবায়ুতে দেখা যায়? আর্দ্র জলবায়ু। আর্দ্র জলবায়ু। একদম সঠিক উত্তর, আর্দ্র জলবায়ুতে। তারপরে দেখো টর ভূমিরূপ, টর ভূমিরূপটা শিলা কোন শিলার প্রাধান্য রয়েছে গ্রানাইট। মানে টর ভূমিরূপ গঠনে? একদম সঠিক উত্তর, গ্রানাইট শিলার সর্বাধিক প্রভাব রয়েছে। এই গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে টর ভূমিরূপটা বেশি লক্ষ্য করা যায়। তারপরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, কোন কোন ভূবিজ্ঞানী বহির্জাত প্রক্রিয়াকে ক্রমায়ন, ক্রমায়ন বলতে এখানে ডিগ্রেড, এই তোমার কি বলে ওটাকে, পর্যায়ন যেটা আর কি, ওটা কি বলা হচ্ছে? সলিসবেরি। গ্রেডেশন, চেম্বারলেন, স্যালিসবেরি। একদম। 16তে যেটা রয়েছে বিকল্পগুলির মধ্যে কোনটি আকস্মিক ভূ আলোড়ন নয়? আকস্মিক নয় কোনটা? শিলাবিকার। বিপর্যয়, শিলাবিকার। আচ্ছা ভূ বিপর্যয় যেটাকে বলছি, ভূ বিপর্যয় কাকে বলছি একটু বলো তো? স্যার ভূবিপর্যয়ের ইংরেজি হচ্ছে ডায়াস্ট্রফিজম, মানে টার্ন টুইস্টেড, এটাকে ডায়াস্ট্রফিজম বলে। আচ্ছা সে ডায়াস্ট্রফিজম ব্যাপারটা, ডায়াস্ট্রফিজম ব্যাপারটা কোন আলোড়নটাকে বোঝাচ্ছে? ওটা কি ধীর আলোড়নটাকে বোঝাচ্ছে নাকি আকস্মিক আলোড়নটাকে বোঝাচ্ছে? স্যার এটা হচ্ছে গিয়ে ধীর আলোড়ন কোন রকম ভাবেই নয়, আকস্মিক আলোড়ন, কারণ এইগুলোর দ্বারা ভূমিরূপের হঠাৎ পরিবর্তন হয়ে যায়। না এটা তো, এটা আমি যেটুকু জানি আর কি, দেখো আমি যেটুকু জানি, যা ডায়াস্ট্রফিজম বা ভূগাঠনিক বিপর্যয় বা ভূ বিপর্যয় যেটা, এটা হচ্ছে তোমার স্লো মুভমেন্টের অপর নাম। স্লো মুভমেন্ট বা ধীর আলোড়নের অপর নাম হচ্ছে ডায়াস্ট্রফিজম, কারণ প্রক্রিয়ার মাধ্যমে তোমার মানে যে পরিবর্তনটা ঘটে, পৃথিবীর বাইরের যে পরিবর্তনটা ঘটে, এটা কিন্তু ধীর আলোড়ন প্রক্রিয়ার ফলেই হয়, এবং এটা অত্যন্ত ব্যাপকভাবে হয়, ব্যাপক এলাকা জুড়ে সম্পন্ন হয়, তার জন্য কিন্তু এটা ডায়াস্ট্রফিজম নামে চিহ্নিত করা হয়। হ্যাঁ স্যার, সরি এটা ভুল হয়ে গেছে, ডায়াস্ট্রফিজম আর ক্যাটাস্ট্রফিজম। ডায়াস্ট্রফিজম মানে ধীর আর ক্যাটাস্ট্রফিজম মানে হচ্ছে ভুল হয়ে গেছে স্যার, সরি। তো যাই হোক, এটা ভূ বিপর্যয়টাই হবে, কারণ আমরা তোমার ওই শিলাবিকার যে আবহবিকার সেটাও দ্রুত হয়, আকস্মিক ভাবেই হয় দেখেছি। তো তারপরে যেটা হয় দেখো, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবন, এটা তো আগেও হয়েছে একবার, কোনটা হবে? একদম। সমুদ্রতলের হ্রাস বৃদ্ধির সাথে যুক্ত কোনটা হবে? ভূমিরূপের ক্ষয়, ভূমিরূপের, একদম। মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধির সাথে যুক্ত একটা প্রক্রিয়া কোনটা হবে? সমস্থিতিক আলোড়ন। সমস্থিতিক আলোড়ন। একদম একদম।
মানে আইসোস্ট্যাটিক যে অ্যাডজাস্টমেন্ট তার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে, আমরা দেখতে পাই যে মাউন্ট এভারেস্টের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে। তো তারপরে যেটা রয়েছে আরোহণ প্রক্রিয়ার একটা উল্লেখযোগ্য ভূমিরূপগত নিদর্শন কোনটা হবে? আরোহণ মানে কি সঞ্চয়, বদ্বীপ। কোনটা হবে? বদ্বীপ। বাকিগুলো বদ্বীপ। হচ্ছে ক্ষয় কার্যের। ভারতের যে রাজ্যে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায়, সমুদ্র আছে কোন উপকূল, সমুদ্র উপকূল আছে উড়িষ্যা, কোথায়? উড়িষ্যা, উড়িষ্যা। উড়িষ্যা। তারপরে যেটা রয়েছে অবরোহণ আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল, পর্যায়ন। এটা তো পর্যায়ন হবে। আচ্ছা, তারপরে দেখো বিবৃতির মধ্যে থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। স্তূপ পর্বত সর্বাধিক উচ্চ মানের পর্বত। এখানে উচ্চ মান বলতে কোয়ালিটি ঠিক না, মানে উচ্চতায় বেশি এখানে, সেটাই বোঝাতে চাইছে হয়তো। আর স্তূপ পর্বতের উচ্চতা কি সব থেকে বেশি থাকে? পর্বতের যে শ্রেণীবিভাগ গুলো আছে। বি হবে, এ বি উভয়ই মিথ্যা মিথ্যা। স্যার। হ্যাঁ, উভয়ই মিথ্যা। ভঙ্গিল পর্বতে গ্রস্ত পথে একদমই দেখা যাবে না, স্তূপ পর্বতে অঞ্চলে দেখা যায়। তাহলে দুটোই মিথ্যা হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে স্তম্ভ মেলাও। দেখো দেখো ভাঁজের সঙ্গে কোনটা যুক্ত হবে? ভাঁজের সঙ্গে স্যার যুক্ত হবে ভঙ্গিল। একদম ভঙ্গিল যুক্ত হবে। আর বহির্জাত শক্তির সঙ্গে কোনটা যুক্ত হবে? অপশন বি হবে, অপশন বি। অপশন বি। একে আচ্ছা, এর বলছে 3, বি এ বলছে 1। অপশন সি হবে। বহির্জাত শক্তি সি, তুমি বললে সি, তাই তো? 1 এর 4 তো হচ্ছেই। আচ্ছা, বি এর 1 বহির্জাত শক্তি বায়ু প্রবাহ, ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা, সি সি অন্তর্জাত শক্তি হচ্ছে তোমার ভূমিকম্প। একদম ঠিক। আর টানের ফলে চ্যুতি সৃষ্টি হয়, আমরা ওটাও দেখেছিলাম পড়ানোর সময়। ঠিক আছে, তাহলে অপশন হবে তোমার সি। সঠিক উত্তর হবে সি, 24-এর সি। তারপরে দেখো সাজিয়ে লেখো। আবহবিকারণ, অগ্নিভবন, পর্যায়ন, ক্ষয়ীভবন, কোনটা আগে হবে কোনটা পরে হবে? প্রথমে ধরো আবহবিকারণ মানে ক্ষয় হচ্ছে আর কি, আবহবিকারের স্যার মাধ্যমে অপশন ডি ক্ষয় হচ্ছে। অপশন ডি। বিয়েরটা, অপশন বি বি। বিয়েরটা বললে, তাই তো? বি বললে। আচ্ছা, একটু আমি দেখি। প্রথমে দেখো আবহবিকারটা হচ্ছে, তাই না? আবহবিকারের মাধ্যমে পরে কিন্তু মানে ক্ষয়টা হচ্ছে আর কি। আমার তো মনে হয় অপশন এ হবে। দেখো তো, প্রথমে আবহবিকার হচ্ছে, আবহবিকারের ক্ষয় হচ্ছে, ক্ষয়ীভবন হচ্ছে, ক্ষয়িত পদার্থগুলো নিচে চলে যাচ্ছে, এর ফলে নগ্নীভবন ব্যাপারটা হচ্ছে। নগ্নীভবন হয়ে গিয়ে একটা জায়গায় সঞ্চিত হচ্ছে, তার ফলে কিন্তু পর্যায়ন হচ্ছে। আমার হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ, 1 4 3 2। 1 তারপরে ক্ষয়ীভবন, তারপরে পর্যায়ন, না তারপরে নগ্নীভবন, তারপরে পর্যায়ন, লাস্টে গিয়ে তোমার ওই গ্রেডেশন ব্যাপারটা হচ্ছে, তাই তো? আচ্ছা, বলবে আমারও ভুল হতে পারে। আমার মনে হচ্ছে এটাই হবে, 25-এর এ হবে। ঠিক আছে স্যার। স্যার প্রচুর ঝড় উঠে গেছে বলে অপশন গুলো ভুলভাল দেখে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, এরপরে দেখো শেষের মুহূর্তে, এবার দেখো আরো অল্প কয়েকটা আমরা দেখতে পাচ্ছি পাশের চিত্রটিতে জিজ্ঞাসা চিহ্ন কোনটা? এখানে অবশ্যই উপর থেকে বাচ্চাদের প্রশ্ন। বিবৃতি ও কারণগুলির মধ্যে যথার্থতার প্রসঙ্গে কোন বিকল্পটি সঠিক? কোনটা সঠিক? প্রথমে বিবৃতি বলছে দেখো শিয়াল স্তর সীমা স্তরের উপরে রয়েছে, অবশ্যই সঠিক। কারণ তুলনামূলকভাবে ভারী ব্যাসল্ট শিলাস্তরের চেয়ে গ্রানাইট শিলাস্তরটি ভারী, গ্রানাইট স্তরটি তো হালকা, তাই না? তাহলে কারণটা ভুল রয়েছে। তাহলে বিবৃতি আছে যে সীমার উপরে শিয়াল রয়েছে, কিন্তু এটা ভুল। তাহলে আমার বিবৃতি সঠিক, কারণ ভুল। দেখো কোনটায় রয়েছে বিবৃতি সঠিক, কারণ ভুল। তাহলে অপশন এ হবে, অপশন এ। তারপরে যেটা রয়েছে কেজ স্টাডি, ঘটনা ভূপৃষ্ঠের শিলাস্তরগুলো তাদের ঘনত্ব অনুসারে উচ্চতার তারতম্যের মাধ্যমে সামঞ্জস্য বিধান করে অবস্থিত রয়েছে, এই ধরনের সমস্তিক ভারসাম্য। যাই হোক, প্রশ্ন হচ্ছে সমস্তিক ভারসাম্য অনুযায়ী ঘনত্বের সাথে উচ্চতার সম্পর্ক। আমরা ইয়ারির তত্ত্ব, প্রাটের তত্ত্বগুলো পড়তে গিয়ে আমরা দেখেছি যে ডেনসিটির সঙ্গে কিন্তু একটা হাইটের একটা রিলেশন রয়েছে ভূমিরূপের উচ্চতা। কি হবে, ব্যস্তানুপাতিক হবে না সমানুপাতিক হবে? সমানুপাতিক হবে স্যার। না, এটা ব্যস্তানুপাতিক হবে। মানে কম ঘনত্বের যে মানে যে কম ঘনত্বের জিনিসগুলো নিচু রয়েছে আর বেশি ঘনত্বের গুলো উচ্চতা বেশি রয়েছে। এই কম ঘনত্বের গুলো বেশি উচ্চতায় রয়েছে, আর বেশি ঘনত্বের গুলো, যেমন ধরো এই যে পর্বতের ঘনত্ব কিন্তু তোমার ওই মালভূমির ঘনত্ব অপেক্ষা কম, আবার সমভূমির ঘনত্ব অপেক্ষা
মালভূমির কম, এরকমটা বিষয়টা রয়েছে আর কি, সেটা বেশি উঁচু। সুতরাং ব্যস্তানুপাতিক, একটা কমলে একটা বাড়ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যাই হোক, আজকে আমরা এই জিওমরফিক প্রসেস নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আর এটা সিলেবাসে নেই, তাও আমি আলোচনা করলাম, কারণ ভাত, চ্যুতি, ভূমিকম্প, অগ্নুৎপাত প্রত্যেকটা বিষয় বুঝতে গেলে এটা আসতেই পারে, আর এগুলোর মধ্যে এই কোশ্চেন গুলো আসতেই পারে। এটা না আসার কিছু নেই। তো সবাই ঠিকঠাক বুঝতে পারলে কোশ্চেন গুলো হলো একটুখানি জানাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর পরবর্তী ক্লাসে আমরা ভাঁজ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের জিওটেকটনিক শেষ হলে তোমাদের কি জিওমরফোলজি ধরবো না ইন্ডিয়ান জিওগ্রাফি ধরলে সুবিধা হয়? স্যার জানালে সুবিধা হয়। ইন্ডিয়ান জিওগ্রাফিটা ধরলে ভালো হয়। হ্যাঁ, কেন কি ঠিক আছে। প্রাকৃতিক, হ্যাঁ, ইন্ডিয়াটাই ধরি, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফিটা কঠিন, প্রচুর তথ্য মনে রাখতে হয়। হ্যাঁ, প্রাকৃতিক ভূগোল তো মানে বোঝার উপর ডিপেন্ড করে অনেক, এগুলো তো অনেক পড়া আছে। ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফিটাই ধরবো এটা শেষ হলে। তো জিওটেকটনিক যখন শুরু করেছি এটাকে শেষ করি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।